দর্শক, স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে। সাথে আছি আমি তাসনুভা আকবর চৌধুরী। আজকে আমাদের আলোচনার বিষয় উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় রাজনীতিবিদদের ভূমিকা বা করণীয়। আজকে স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব এম এ হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, জনাব মোশাররফ হোসাইন, উপপরিচালক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইফতেখার হোসেন চৌধুরী, সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম জেলা দক্ষিণ এবং সাবেক ছাত্রদল নেতা। আপনাদের স্বাগতম। আমরা সরাসরি চলে যাব আলোচনায়। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, স্থিতিশীলতা রক্ষায় একজন রাজনীতিবিদের ভূমিকা কতটুকু সদূর প্রসারী বলে আপনি মনে করেন? স্থিতিশীলতা সমাজের, রাজনীতির, শিক্ষাঙ্গনের অনেক কিছুরই হতে পারে। আজকের যে উত্তরাধুনিক সময়, এই সময়ে স্থিতিশীলতা রক্ষার জন্য যে এখানে একজন রাজনীতিবিদ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন। এটা একটা কালেকটিভ এফোর্ট। বিভিন্ন পেশা, সংস্থা, রাজনীতিবিদ সবাই মিলেই এই জায়গার জন্য উৎকর্ষতা, এই জায়গায় স্থিরতা রক্ষার জন্য, স্টেবিলিটির জন্য কাজ করতে পারেন। উন্নয়নের পূর্বশর্ত রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের স্টেবিলিটি। কিন্তু যখন কোনো একটা সরকার স্বৈরাচারী হয়, সে ডিক্টেটরশিপ বা ডিক্টেটর হয়, তখন সেখানে স্থিতিশীলতা থাকে না, রক্ষা করা যায় না। আর কিছু রাজনীতিবিদ বা অধিকাংশ রাজনীতিবিদ মিলেও কিছু পেশার লোকজন ছাড়া এই কাজে সফল হন। এটা একটা সামগ্রিক বিষয়। একজন রাজনীতিবিদ ইচ্ছা করলে ওনার এফোর্ট দিয়ে কিংবা ওনার আরও কিছু রাজনীতিবিদ নিয়ে লক্ষ্যে পৌঁছতে পারে। সাম্প্রতিক সময়ে অনেক ইনস্ট্যান্স আছে যেটা অনেক বেশি সময় লাগবে। তো এই সময়ে একজন রাজনীতিবিদের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার বুদ্ধিজীবী, যে ইঞ্জিনিয়ার কিংবা আরও অন্যান্য পেশার নেতৃস্থানীয় উদ্যোগকে নিয়ে এই পথে এগিয়ে যেতে হয়। সাফল্য কোনো কোনো ক্ষেত্রে সরকার যখন স্বৈরাচারী হয়ে ওঠে, তখন এই সরকারকে অপসারণ করতে গেলেই স্থিতিশীলতা আর থাকে না। আর সরকার এক্ষেত্রে, সরকার যারাই হন, সরকারের মধ্যে রাজনীতিবিদ থাকেন এবং পেশাজীবী যারা ব্যুরোক্রেট আছেন, বিভিন্ন আরও পেশার লোকজন, ওদের সমষ্টিগত প্রয়াসে আমার মনে হয় স্থিতিশীলতা রক্ষা করে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া যায়। জি, ধন্যবাদ আমি হালিম আপনাকে। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছেও আমি চলে যাচ্ছি একদম একই প্রশ্নে। এই একজন রাজনীতিবিদের ভূমিকা কতটুকু সদূর প্রসারী হতে পারে? আমি আসলে কোনো রাজনীতিবিদ নই। আমি একজন সাধারণ নাগরিক, একজন রাজনৈতিক পর্যবেক্ষক বলতে পারেন, সিভিল সোসাইটির একজন নাগরিক বলতে পারেন। রাজনীতিকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, দেখি, রাজনীতিবিদদেরকে আমরা দেখি। তবে এটা ঠিক যে রাজনীতি এবং রাজনীতিবিদেরাই দেশ পরিচালনা করবেন। দেশ এবং জাতির কাণ্ডারি কিন্তু রাজনীতিবিদেরা। রাজনীতিবিদেরা যেভাবে চান দেশ সেভাবে পরিচালিত হবে। রাজনীতিবিদেরা যদি ভালো হন তাহলে দেশ ভালো হবে। রাজনীতিবিদেরা যদি সুদূর প্রসারী চিন্তা করেন তাহলে দেশ সেভাবে এগিয়ে যাবে। কিন্তু আমাদের ইয়েটা খুব সুখকর নয়। আমাদের দেশ স্বাধীনতার প্রায় 50 বছর অতিবাহিত হয়ে গেলেও আমরা যেভাবে আমরা চিন্তা করেছি আমাদের দেশকে, আমাদের দেশের রাজনীতিকে, আমাদের দেশের রাজনীতিবিদদেরকে আমরা সেভাবে পাইনি। আমাদের দেশ যেখানে থাকার কথা ছিল সেখানে আমরা নাই। আমরা যখন ক্ষমতায় যাই তখন আমরা দেশের কথা, দেশের জনগণের কথা, দেশের উন্নয়নের কথা এবং সর্বোপরি যে একটা কমিটমেন্ট, সেই জিনিসগুলো আমরা আসলে বেমারুম ভুলে যাই। যেটা সাম্প্রতিককালে আমরা দেখতে পাই যে বিগত সরকার যে 16টা বছর দেশ শাসন করেছে, সেখানে রাজনীতিবিদদের ভূমিকা কী ছিল? এদেশে না ছিল কোনো গণতন্ত্র, না ছিল কোনো এই যে কমিটমেন্ট। সেখানে ক্ষমতায় টিকে থাকাটাই ছিল যেন রাজনীতিবিদদের একমাত্র চাহিদা বা একমাত্র
পথ ছিল তাদের সেদিকে। তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, এই দেশের উন্নয়ন এবং এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য সবার একটা কমিটমেন্ট থাকা দরকার। মানুষের প্রতি, দেশের প্রতি, দেশের জনগণের প্রতি তাদের একটা কমিটমেন্ট থাকা দরকার। সেক্ষেত্রে সর্বাগ্রে দরকার যেটা সুশাসন দরকার, গণতন্ত্র দরকার। সর্বক্ষেত্রে দলের মধ্যে গণতন্ত্র দরকার, দেশের মধ্যে গণতন্ত্র। গণতন্ত্র যদি হারিয়ে যায় তাহলে সেই দেশে আর সুশাসন থাকে না, সেখানে মানুষের নাগরিক অধিকার আর থাকে না, যেটা আমরা নিকট অতীতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মানুষ যখন তাদের অধিকার হারিয়ে ফেলছে, মানুষ যখন তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলছে, তখন মানুষ হতাশ হয়ে গেছে। সেই হতাশা থেকে মানুষের বিক্ষোভের জন্য, সেই বিক্ষোভ থেকে আমরা নিকট অতীতে দেশে একটা ছাত্র বিপ্লবের মাধ্যমে একটা গণ অভ্যর্থন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে রাজনীতিবিদদের লেসন অনেক কিছু শিকার আছে। এটা থেকে যদি মনে করতে হবে, আমরা যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে না পারি, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ঘটাতে না পারি, তাহলে এই ধরনের পরিস্থিতির মোকাবেলা রাজনীতিবিদ এবং দেশের যারা শাসন ক্ষমতায় আসবেন তাদেরকে অবশ্যই এটা ভোগ করতে হবে। ধন্যবাদ মোশাররফ হোসেন আপনাকে। এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাব। দর্শক, চলে যাচ্ছি চট্টলার চিত্র বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসবো আবারও। চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে। আমরা সরাসরি চলে যাব প্রসঙ্গে। জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইফতেখার হোসেন চৌধুরী, আপনার কাছে আমি চলে যাচ্ছি। আমার প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদরা কিভাবে কাজ করছেন? বর্তমান যে পরিস্থিতিতে, যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে চাই, এই ভাই যেভাবে বলেছেন সাম্প্রতিক বিপ্লব, এই বিপ্লব একটা ইস্যু নিয়ে হয়েছে। এটা কিন্তু জনতার মাঝে কিন্তু এটা দীর্ঘদিনের ক্ষোভের কারণে এটা কিন্তু সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়েছে। যার কারণে আমি একজন আইনজীবী হিসাবে, একজন দলীয় কর্মী হিসাবে আমি অংশগ্রহণ করেছি এবং ছাত্রদের সাথে আমরা মিশে আন্দোলন আমরা সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। এই যে রাজনীতি, এই রাজনীতি তো আমরা 1971 সালে সেই 25শে মার্চ কালো রাত্রি থেকে শুরু করে স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত 16 ডিসেম্বর পর্যন্ত এই যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের প্রায় 30,000 আমাদের যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে যে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, আমাদের 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে, তাদের অবদানকে আমরা কিন্তু স্বীকার করে আমরা দেশ পরিচালনা করি নাই। এই জন্যেই এই আপনার 16 ডিসেম্বরের পর থেকে যারাই ক্ষমতায় এসেছেন, আমি বিশেষ করে বলতে চাই সেই সময়ের এই 75 সালের পট পরিবর্তন, 75 সালের পর থেকে 81 সালের পট পরিবর্তন, এরপর তো আমরা ছাত্র হিসেবে আমরা আন্দোলনে গিয়েছি, কিন্তু রাজনৈতিক যে আমরা যেটার জন্য আমরা যুদ্ধ করেছি সেটার সুফল কিন্তু আমরা ভোগ করতে পারি নাই। ভোগ করতে না পারার কারণেই বারবার স্বৈরাচার আবির্ভূত হয়েছে এবং স্বৈরাচার আবির্ভূত হওয়ার কারণে এই দেশের সুশাসন প্রতিষ্ঠিত হয় নাই এবং সৎ রাজনীতিবিদের অভাব ছিল বলেই আজকে দেশের এই পরিণতি। এই যে আমার বড় ভাই, আমার অগ্রজ এম এ হালিম ভাই, এদিকে বড় ভাই আছেন যিনি বলেছেন, এই একজন রাজনৈতিক কর্মীকে কিন্তু দেশ পুরা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না। অনেকগুলো মেকানিজমের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। রাজনৈতিকবিদরা ঐক্যমত হতে হবে, ঐক্যমতের মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে হবে। তার কারণেই আপনি উন্নয়নটা আপনার উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন মানুষ গ্রহণ করবে। আজকে দেখেন এই উন্নয়ন দেখছি, কিন্তু পাশাপাশি যে আমরা এই যে উন্নয়নের মাঝখানে যে কোটি কোটি টাকা লোপাট হয়ে গেছে, আজকে এই সৎ রাজনীতিবিদের অভাবের কারণে আমরা এটার ফল ভোগ করছি। এখন এই যে আপনার বিভিন্নভাবে আমাদের রাজনীতিবিদের বাসায় এখন পলাতক কোটি কোটি টাকা তাদের বাড়িতে পাওয়া যাচ্ছে। কেন হবে এটা? তাহলে সৎ রাজনীতিবিদের অভাবের কারণেই। আর যারা
সঠিকভাবে দেশকে পরিচালনা করার জন্য চিন্তা ভাবনা করেন, তাদের কিন্তু আবির্ভাবটা কমে গেছে। তার কারণ হচ্ছে অর্থনৈতিক সংকটের কারণে। আমরা যারা দেখেছি এক সময়ে, স্বাধীনতার আগে আমরা এক সময় দেখেছি, আমরা আমাদের ইতিহাস থেকে জানি যে যারাই রাজনীতি করেছেন মধ্যবিত্ত পরিবার থেকে আসা, কিন্তু পরবর্তী পর্যায়ে কি এসেছে, এই আন্দোলন করেছে আপনার যারা খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর ছাত্র সমাজ, কিন্তু ফসলটা ভোগ করেছে কিন্তু অন্যরা। এইভাবে যদি হয় দেশের উন্নয়ন আসলে আমরা যেভাবে কামনা করছি সেভাবে হবে না। আমার কথা হচ্ছে এই যে উন্নয়ন এবং রাজনীতি পাশাপাশি থাকতে হবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যদি উন্নয়ন করতে চাই, আমাকে এলাকায় যেতে হবে, নির্বাচন করতে হবে, জিতে আসতে হবে, পরক্ষণে আবার আমাকে এলাকায় যেতে হবে, জনতার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। জবাবদিহিতা এবং রাজনীতি যদি একসাথে না হয় তাহলে দেশে উন্নয়ন সম্ভব হবে না। ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ ইফতেখার হোসেন চৌধুরী। জনাব এম এ হালিমা, আপনার কাছে আমি চলে যাচ্ছি আরো একবার। আমার প্রশ্ন কিছুটা একই। বর্তমানে পরিস্থিতিতে রাজনীতিবিদরা কিভাবে কাজ করছেন বলে আসলে আপনি মনে করছেন? একটা স্বৈরাচার উত্তর একটা সময়ে এখন কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার একটা নির্বাচন পর্যন্ত সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। সেখানে অনেক কিছুই ওনাদের পক্ষে সুচারুরূপে সম্পাদন করা সম্ভব। আর রাজনীতিবিদদেরও অনেকগুলি অনিয়মকে সামনে এনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এগুলি যথাযথভাবে করা সম্ভব হবে না যতক্ষণ না একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দেশব্যাপী অধিষ্ঠিত না হয়, ততক্ষণ এই কাজগুলি সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হবে না। গেল পরশু পত্রিকা দেখা গেল যে আদানি শিল্প গোষ্ঠী বিদ্যুৎ সরবরাহ 60% কমিয়ে দিয়েছেন। আদানি শিল্প গোষ্ঠীর কাছ থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি, সেটা ওনার দয়ার দান না। তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, ব্যবসা, আমরা টাকা দেব, তারা বিদ্যুৎ দেবে। তো 60% বিদ্যুৎ ওনারা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? অতীতের যে সরকার, নিকট অতীতের যে সরকার, আওয়ামী সরকার, হয়তো তারা আওয়ামী সরকারের প্রতি তাদের একটু প্রীতি ছিল, তাদের কিছুটা টান বেশি ছিল, তাদের হয়ে হয়তো এই বর্তমান সরকারকে প্রেসারে ফেলার জন্য তারা 60% বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। সেই কমিয়ে দেওয়াতে আমি একটা দোকান করতে পারলাম কি পারলাম না, এটা বড় সমস্যা নয়। সমস্যাটা যেটা এই বিদ্যুৎ না দেওয়ার কারণে প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে। গার্মেন্টসমুখী শিল্প কারখানা, উৎপাদনমুখী শিল্প কারখানা হ্যাম্পার হচ্ছে। চাষাবাদে বিদ্যুৎ ছাড়া চাষাবাদ হচ্ছে না, সেখানে হ্যাম্পার হচ্ছে। তো তাহলে এখানে একটা উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। কারা করছেন? সেটা রাজনীতিবিদের, বরং রাজনীতিবিদ এটা নিয়ে কথা বলছেন মাঠে, যে এইটা হওয়ার তো কথা না। আর স্বৈরাচারী সরকারের যে দোসর বিভিন্ন লোকজন বিভিন্ন সেক্টরে তাদের এখনো রয়ে গেছে। ওনারা ওনাদের মতো করেই অনেক কাজ করছেন, সেটা মানে রাজনীতিবিদদের পক্ষে সম্ভব না ওদেরকে মূল উৎপাদন করে তাদের শাস্তি দেওয়া। রাজনীতিবিদরা এই সময়, আপনি যেটা জানতে চেয়েছেন, এই সময় সেটা সভা সমাবেশ করে এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, মানুষের কাছে উপস্থাপন করতে পারেন প্রেসারের জন্য। এই কাজগুলো যারা করছেন নিবৃত্ত হওয়ার জন্য। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার প্রতিষ্ঠা হবে, হয়তো অনেক কিছু সেখানে আসবে। একটা কথা বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অরফেনেজ ট্রাস্টের 5 কোটি টাকার জন্য ওনাকে শাস্তি দিয়েছেন। এই টাকা তো উনি উঠানোনি, নেননি, খাননি, তো উনি কেন শাস্তি ভোগ করতেন এই দীর্ঘ সময়? ওনাকে শাস্তি দেওয়া হলো, শাস্তি মৌকুবের জন্য উচ্চ আদালত গেলেন, শাস্তি ডাবল হয়ে গেল। আজ লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ এই অনাচারের, অন্যের প্রতিবাদ করল। এই ধরনের কাজগুলি যাতে ভবিষ্যতে না হয়, সেখানেও কাজ করতে হবে। যারা করছেন ওনাদেরকেও অনুশোচনা করতে হবে। কেউ শাস্তি পাওয়ার মাধ্যমে, কেউ বা এর মাধ্যমে আসবেন। ধন্যবাদ দিমে হালিমা আপনাকে। এই পর্যায়ে আমরা চলে যাব আবার একটা বিরতিতে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি। চোখ রাখুন বিজয় টিভির পর্দায়, ফিরে আসছি আবারও।
দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রসঙ্গে। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে আমি আরো একবার আসছি আমার প্রশ্ন নিয়ে। উন্নয়নের ধারাবাহিকতায় একজন রাজনীতিবিদ কিভাবে অবদান রাখেন বলে আপনি মনে করেন? দেখুন, একটু রিলিভেন্ট ভাবেই বলি, সদ্য বিপ্লবোত্তর একটি সরকার, যেটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, স্বাভাবিকভাবেই দেশে অনেক ক্ষেত্রেই অস্থিতিশীলতা বিরাজ করতেছে। তো এই ক্ষেত্রে রাজনীতিবিদ বলেন, আমরা যারা সিভিল সোসাইটির মানুষ আছি, প্রত্যেকেরই আসলে অনেক দায়িত্ব রয়েছে। এটা সহযোগিতা করার, দেশকে সহযোগিতা করার, সরকারকে সহযোগিতা করার, দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার দরকার রয়েছে। একটা কথা চিন্তা করে দেখেন, এই মুহূর্তে দেশের কি অবস্থা। আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলা ধ্বংস, একদম ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রশাসন চুরমার হয়ে গেছে। দেশে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা, আমাদের ব্যাংকগুলোর কি অবস্থা। ব্যাংকে আজকে আমরা চেক দিই, ব্যাংকে টাকা যাচ্ছে না। অর্থাৎ দেশ এক নাজুক অবস্থার মধ্যে আছে। এখান থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে, এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আমরা চাই সুশাসন, চাই আমরা প্রতিটা মানুষের, এদেশের নাগরিক সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে চাই। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক অধিকারগুলো সাধারণ মানুষ চায়, যে এগুলো নিশ্চয়তা চাই। মানুষ খেয়ে পরে বাঁচতে চায়। এবং এই কাজগুলো করার জন্য তাদের দেশে একটা স্থিতিশীলতা দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এখন মানুষের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা। এই যে দেখেন, আমাদের দেশে আইনের শাসন জিনিসটা আমরা মনে হয় ভুলে গেছি। দেশটা কোন একটা পর্যায় থেকে উঠে আসছে, যেখানে দেশে গুম, খুন, আয়নাঘরের মতো জিনিসগুলো আমরা সম্প্রতি আমাদেরকে দেখতে হচ্ছে। তো এই নিকট অতীতের এই সমস্ত অভিজ্ঞতা, এগুলো আমরা ভুলে যেতে চাই। আমরা চাই শোষণমুক্ত একটা সমাজ, শোষণমুক্ত একটা দেশ, বৈষম্যহীন একটা দেশ, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে, মানুষ নিশ্চিন্তে তার কাজ করতে পারবে, নিশ্চিন্তে মানুষ ঘুমাতে পারবে। তার এটাই আমাদের খুব বেশি, সাধারণ মানুষের কিন্তু আসলে খুব বেশি চাওয়া নাই। কিন্তু সাধারণ মানুষ তাদের এই চাওয়াগুলা, একটা স্বাধীন দেশ, আমি আবারও বলি যে আমাদের স্বাধীনতার 50 বছর পরেও সাধারণ মানুষের এই চাহিদাগুলো আমরা পূর্ণ করতে পারিনি। তো আমাদের আশা থাকবে, যেহেতু একটা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন দেশের স্বপ্ন দেখতেছি, সেই দেশটা আমাদের সেই সোনার বাংলা হবে, একটা বৈষম্যহীন দেশ আমরা পাবো। সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের অবশ্যই বিরাট ভূমিকা রয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতার দরকার রয়েছে সেখানে, এবং গণতন্ত্র সব কিছুর পিছনেই একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার দরকার রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আশা করি বাংলাদেশে যারা বর্তমানে রাজনীতি করতেছেন, রাজনৈতিক দলগুলো আছেন, প্রত্যেকেই তাদের স্ব অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করবেন, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তবেই আমরা আমাদের সেই লক্ষ্য অর্জনে সক্ষম হব। একটি সুখী সমৃদ্ধশালী দেশ আমাদের স্বপ্ন, সেটা বাস্তবায়িত হবে। ধন্যবাদ মোশাররফ হোসেন আপনাকে। জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইফতেখার হোসেন, যদি আপনার কাছে আমি চলে যাচ্ছি আরো একবার। আমার প্রশ্ন, জাতীয় উন্নয়ন ও সংকট মোকাবেলায় একজন রাজনীতিবিদ কেন প্রয়োজন বলে আপনি মনে করেন? আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা প্রায় 16-17 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা রাজপথে ছিলাম। আমাদের অনেক বন্ধু গুম হয়েছেন, অনেক বন্ধুকে রাজপথে হত্যা করা হয়েছে, মামলার আসামি করা হয়েছে। গায়েবী মামলা থেকে শুরু করে এমন কোনো মামলা নেই যেখানে দেওয়া হয়নি। আমার দলের নেত্রী, আমার অগ্রজ হালিম ভাই যেটা বলেছেন, যে মাত্র 2 কোটি টাকার জন্য তাকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি সাজা দেওয়া হলো। এই সাজা কমাতে গিয়ে ডবল হয়ে গেল। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি চিকিৎসার জন্য বাইরে গেলেন। মামলার পর মামলা দিয়ে তাকে বাইরে রাখা হলো। শেষ পর্যন্ত উনি পাসপোর্ট সেখানে সারেন্ডার করেছেন রিনিউ করার জন্য, তার পাসপোর্টটা ফেরত দেওয়া হয় নাই। তিনি আজকে বাংলাদেশে পর্যন্ত আসার সেই সুযোগ এখন পর্যন্ত বঞ্চিত। এখন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে আমি বৈষম্যের শিকার হয়েছি, এবং এই জাতীয় সংকট, এই যে সংকটগুলা আপনারা এই যে 16-17 বছরের যে আপনি দেখেন, এখন আপনার
তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা হয়েছিল। আমরা দেখেছি 91 থেকে 95 একটা সরকার ছিল, 96 থেকে 2001, 2001 থেকে 2005-06, তারপরে আপনার 1-11 সৃষ্টি হলো। এরপরে আপনি যারা সরকারে এসেছেন, এই সরকারে থাকার জন্যে তারা সংবিধান পরিবর্তন করে যে অবস্থা করেছেন, বিচার ব্যবস্থা এবং বিভিন্ন পর্যায়ে আপনার যেভাবে করে গেছেন, যার কারণে একটু সামঞ্জস্য নিয়ে আজকে তাদেরকে দেশ ছাড়তে হলো। একজন রাজনীতি কর্মী রাজনীতিকে ঠিকভাবে করতে পারাটাই স্বাভাবিক। রাজনীতি না হলে কিন্তু 24 বছরের শোষণের বিরুদ্ধে বাংলাদেশ 1971 সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন হতো না। এর পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন হোসেন মাহমুদ এরশাদের সময়ে আন্দোলন করার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলাম। পরবর্তী পর্যায়ে যেটা দেখেছেন আপনারা সবাই, বাংলাদেশের মানুষ সবাই জানে। আমার সর্বোপরি কথা হচ্ছে, একজন রাজনৈতিক কর্মী সর্বোপরি জবাবদিহিতা থাকলেই একজন রাজনৈতিক কর্মী শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে। একজন রাজনৈতিক কর্মীকে দিয়ে আপনি পুরো সমাজ করা সম্ভব না, পরিবর্তন করা সম্ভব না। সম্মিলিতভাবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে আপনার দেশকে একটি স্থিতিশীল রাজনীতি বা রাজনৈতিক পরিবেশের মধ্যে দিয়ে উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। উন্নয়ন মানে এই নয় যে আমি উন্নয়ন করলাম আর চুরি করলাম। আপনি আজকে দেখেন এই যে টানেল, এই যে আমাদের এখানে টানেল, যেটা আমার কিছুদিনের পত্রিকায় দেখলাম প্রত্যেক দিন 64 লক্ষ নাকি 74 লক্ষ টাকা ওখানে লস হচ্ছে। এটা কী জন্য করা হলো আমাদের বোধগম্য নয়। এটাভাবে অন্যভাবে যদি করা যেত, আমার মনে হয় চট্টগ্রাম আরও ডেভেলপ হতো এবং আরও সুন্দরভাবে আমরা পরিচ্ছন্ন চট্টগ্রাম নগরী আমরা পেতাম। সেই জন্য বললাম যে রাজনীতি ছাড়া কিন্তু দেশ উন্নয়ন সম্ভব নয়। সেই রাজনীতিবিদ আমাদের দরকার, যারা সৎ এবং নিষ্ঠাবান, যারা দেশের জন্য চিন্তা করে, একটা সুশাসনের জন্য চিন্তা করে। সবাইকে নিয়েই আমাদের এই দেশ, এই যে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হবে। আমরা বিদেশি প্রভুদের কাছে যাতে আমরা হারিয়ে না যাই। স্বাধীন দেশ, এই স্বাধীনতা রক্ষার জন্যে আমাদেরকে কাজ করতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে। আমাদের যে ছেলেমেয়েরা রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে আমাদের দেশকে, আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করার মধ্য দিয়ে সবার সমান অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ত্বরান্বিত করতে হবে। ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ ইফতেখার হোসেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের নিয়মিত আয়োজন দেখতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায় প্রতি বুধবার বিকেল 4টায়। ধন্যবাদ সবাইকে।